আসসালামু আলাইকুম। আই ভয়েসের পক্ষ থেকে আমি আজকে এসেছি একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কিছু গল্প কথন নিয়ে। আমাদের সঙ্গে আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ শেখ মুজিবুর রহমান। চলুন আমরা তার কাছে কিছু কথা শুনি। জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ মুজিবুর রহমান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা কিছু সময় আপনার সঙ্গে আপনার জীবনের কথা শুনবো, জীবনের গল্প শুনবো। মোস্ট ওয়েলকাম। আপনি কি আমাদেরকে একটু বলবেন আপনার শৈশবকাল কেমন ছিল? সুন্দর কথা। মানুষ তার জীবনের অতীতের ঘটনা বলতে গিয়ে সে তার প্রথম জীবনের ঘটনা শৈশব দিয়ে শুরু হয়। জি। তো আমি আমার শৈশব জীবনে আমার বাবা একজন রাজশাহী কোর্টের নাজির ছিলেন। আমরা অরিজিনালি উই কাম ফ্রম ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ান মানুষ। তো শৈশবকাল আমার এখানে খুব ভালো কেটেছে, খুব সুন্দর ছিল। যদিও শৈশবকালটা কথা বলতে গেলে আমাকে খুব অতীব দারিদ্রতার মধ্যে কথা বলতে হয়। তার কারণ পাকিস্তান পিরিয়ড আজ থেকে ৬০-৬৫ বছর আগে খুব অভাব অনটনের মধ্যে দিয়ে আমাদের বড় হওয়া, এবং সেই অভাব অনটনের মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন, শিক্ষা দীক্ষা। আমরা অনেকগুলো ভাই বোন, আমরা ১৩টা ভাই বোন ছিলাম। তো আমরা প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোনই মোটামুটি মোর অরলেস আমরা এখন বর্তমানে প্রতিষ্ঠিত। তো শৈশবকাল আমার যেগুলো কেটেছে দারিদ্রতার মধ্যে দিয়েও উৎপ্রফুল্ল ছিল জীবন। এত অভাব অনটন কষ্টের মধ্যে দিয়েও জীবন খুব সুন্দরভাবে কেটেছে। খুবই আনন্দ ছিল, হাস্যোজ্জ্বল ছিল। আমার বাবা মা খুব ভালো ছিলেন, খুব সুন্দর ছিলেন। তারা সাধ্যমতো আমাদের লেখাপড়া শিখিয়েছেন, খাওয়া দাওয়া দিয়েছেন, সুন্দরই চলেছে। শৈশব জীবনে আমার অনেক বন্ধু ছিল আমার এলাকায়, তারা বর্তমানে রিটায়ার্ড, আমিও রিটায়ার্ড একটা পার্সন, এবং তারা শৈশব জীবনে তারাও ভালো ছাত্র ছিল। তার মধ্যে আমার সবচেয়ে অন্যতম বন্ধু ছিলেন, ওনার নাম জনাব আব্দুল মান্নান, এবং উনি এই আব্দুল মান্নান একজন সচিব হয়ে রিটায়ার্ড করেছেন বর্তমানে। আর আরেকটা বন্ধু আমার খুব উল্লেখযোগ্য, মানে তাকে না বললেই চলবে না, সেরকম বন্ধু ছিলেন অ্যান্ড্রো কিশোর। আচ্ছা। একদম প্রখ্যাত একজন শিল্পী, সে আমার একদম বাল্য জীবনের বন্ধু। হ্যাঁ, ওই যে দেখছেন তার ছবির সাথে, জি। এখানে যে ছবিটা আছে, ওর সাথে আমার সখ্যতা, প্রাণবন্ততা সবকিছু খুব সুন্দরভাবে আমরা কেটেছে। যদি জনাব শেখ মুজিবুর রহমান, যদি আমরা বলি যে আপনার জীবনের একটা বড় অংশ জুড়ে মুক্তিযুদ্ধ ছিল, অফকোর্স, ডেফিনেটলি। এই কোন প্রেক্ষাপটে আপনি যুদ্ধে অংশ নিলেন? আচ্ছা, এটা ইটস দ্য গ্রেট পার্ট অফ মাই লাইফ, বিকজ আই participated in the freedom fighting here in বাংলাদেশ। তো আমার প্রেক্ষাপটটা এরকম ছিল যে সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি সত্য কথাই বলি, সেটা হলো কি যে আমি যখন যুদ্ধে অনুপ্রাণিত হয়েছিলাম এই কারণে, আমি তখন ঢাকার ছাত্র। I was the student of সেন্ট গ্যারিগরি হাই স্কুল in 1968। তো আমি তখন আন্দোলন, বঙ্গবন্ধুর আন্দোলন সব কিছুই আমাকে খুব অনুপ্রাণিত করেছিল। একটা জিনিস আমার ভিতরে হৃদয়ে দাগ কেটেছিল, আমার মুক্তিযুদ্ধকে যাওয়া এবং বঙ্গবন্ধুকে সমর্থন করা। প্রথম দিকে আমি, আমার নাম যেহেতু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর নামের সাথে মিলানো, এটাও আমার একটা জীবনের বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনুপ্রাণিত হওয়া, এবং পরবর্তীকালে যুদ্ধে যাওয়া। তো যুদ্ধে যাওয়ার প্রধান একটা উদ্দেশ্য, আমাকে নিজেই খুব কষ্ট মনে হতো সেই সময় পাকিস্তান পিরিয়ডে বিহারিরা, এরা খুব নিম্নমানের কাজকাম করতো, চুল কাটা, দাড়ি কাটা, এই ছোটোখাটো কাজকাম করতো, পিয়ন চাপরাশি এই টাইপের। তো ট্রেনে আমি একদিন যাচ্ছি চট্টগ্রামের দিকে, তো ট্রেনের মধ্যে দেখি একজন ওই রেলের একজন পিয়ন, তার গোটা পরিবার নিয়ে ওইখানে বসার সিট আছে, প্রায় 50 জন লোক ওখানে বসে। তো 50 জন লোক বাইরে ভিতরে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্টের সাথে যাচ্ছে। ওখানে অনেক বৃদ্ধ লোক ছিল, বৃদ্ধ মহিলা ছিল। আর ওই বিহারি লোকটা রেলে চাকরি করে, সুবিধা নিচ্ছে,
তার ফ্যামিলি নিয়ে গোটা রেলের বগিটায় সে রাজত্ব করে করে সে চট্টগ্রাম পর্যন্ত আসছে। তো আমি একটা সিটে বসেছিলাম, তখন আমাকে ও বলছে, ওই লড়কা কাহা জায়গা, তো কোথায় জায়গা? তো আমি বললাম যে চাচা, আমি তো আমার নানিকে, বুড়ি নানিকে নিয়ে আমি চট্টগ্রাম যাচ্ছি। ও বেটা, বিচ মে ব্যাট, বিচ মে ব্যাট, বিচ মে ব্যাট মানে তুই নিচে বস, এখানে তুই সিট কেন এখানে? তো এইগুলা আমাকে খুব কষ্ট দিয়েছে। এবং এইগুলো ছিল কি বৈষম্যতা। এটা গেল একটা আমার জীবনের ব্যক্তিগত মত, যেটা মানে সচক্ষে দেখা, এটা বললাম। আর ইন জেনারেল যে একটা বিষয় ছিল সেটা হলো কি, সেই সময়ের যে অর্থনীতির যে অবস্থা ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, তো এগুলো আমরা সব সচক্ষে দেখতাম যে ওই দেশের ওই ভাষাভাষীর লোকগুলা এদেশে প্রশাসনিকভাবে বিভিন্নভাবে তারা দায়িত্ব পালন করত, আর বাঙালি জাতিকে তারা ইয়ে করলো। তো আমি একটা পরীক্ষা দিয়েছিলাম সেই সময় সারগোদাতে ট্রেনিং সেন্টার ছিল ইয়েদের, সারগোদাতে ট্রেনিং জন্য এয়ারফোর্সে, সারগোদাতে একটা এয়ারফোর্সের ট্রেনিং সেন্টার ছিল। ওখানে এই 8 পাস করা, এইট পাস করা ছাত্রদেরকে নেওয়া হবে, এবং ওইখানে 7-8 বছরের একটা লেখাপড়া হবে। ওইটা একটা একাডেমি, সারগোদাতে একটা একাডেমি ছিল। ওইখানে তাদেরকে এয়ারফোর্সে জিডি পাইলট এগুলো হওয়ার জন্য ইন্টারভিউ আমি দিয়েছিলাম। ওই ইন্টারভিউ দেওয়ার পরে আমার সঙ্গে যে সমস্ত বিহারি ছেলেরা ছিল, যারা উর্দু স্পিকিং, প্রথমেই তারা ওই পাকিস্তানিরা ওই ইন্টারভিউ নিতে এসেছিল রাজশাহী টিটি কলেজে। তো টিটি কলেজে আমি অ্যাপিয়ার হয়েছিলাম, আমার সঙ্গে আরও বন্ধু ছিল ওখানে। তখন প্রথমে জিজ্ঞাসা করছে যে যারা উর্দু স্পিকিং, হ্যাঁ, এদেরকে নেবে, ভাষাগতভাবে উর্দু বলতে পারে যারা। তখন আমাকে ওরা জিজ্ঞাসা করছে, क्या तुम, দুইজন কর্নেল সাহেব, দুইজন কর্নেল ইন্টারভিউ নিচ্ছে, যে तुम क्या, तुम्हारा उर्दू आता है? তো আমি তখন বললাম যে আমি তো বাঙালি সন্তান, তো উর্দুটা আমার অত প্র্যাকটিস নাই, তবে ভাঙাচোরা উর্দু আমি বলতে পারি প্রথম থেকে, যেহেতু আমি আমার বাড়িটা হলো বিহারি পাড়াতে বাড়ি। তখন বলছে যে, তখন বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তখন আমাকে নেওয়া হলো না, আমার চাইতে অযোগ্য সব বিহারি যারা উর্দু বলা শিখেছিল, উর্দু কথা বলছিল বিহারি, তাদেরকে রিক্রুট করা হলো। আর আমরা বাঙালি যারা ছিল, তো তাদেরকে নেওয়া হলো না। তো আমি বললাম যে আমি কেন চান্স পেলাম না স্যার? আমি ইংরেজি বলছিলাম ওদের সাথে। তখন ওই এক কর্নেল বলছে, আর এক কর্নেলকে বলছে যে इसको मत लेना। तो এক কর্নেল বলছে না, হি ইজ স্পিকিং ভেরি গুড ইংলিশ, ইংলিশ তো বলছে না ওকে। আর এক কর্নেল বলছে নেই নেই, ইয়ে নাটা হ্যাঁ, নাটা হ্যাঁ। নাটা শব্দের কথাটা আমি দীর্ঘদিন জানতাম না যে নাটা মানে কি। তো পরে আমি পরবর্তীতে রিক্রুটমেন্ট শেষ হওয়ার পরে আমি মানুষকে জিজ্ঞাসা করেছি যে নাটা মানে কি ভাই? নাটা বলে আমাকে বাদ দিয়ে দিল। তো নাটা শব্দের অর্থ হলো খাটো। তখন এক কর্নেল আর এক কর্নেলকে বলছে যে ये नाटा है, इसको मत लेना, ये लेने से उधर गड़बड़ हो जाएगा। हाँ, তখন ওই কর্নেল বলছে नहीं नहीं, उधर ले जाकर ये बड़ा हो जाएगा, जुल्म लगा के वो बड़ा हो जाएगा। तो बड़ा हो जाएगा तो कैसे होगा? तो वो আর এক কর্নেল বলছে ये कभी नहीं बड़ा होगा, জীবনে বড় হবে না, এই একটুকুনি থেকে যাবে, ইয়ে নাটা হয়। তো আমি এখন বলতাম নাটাই হয়ে আছে, আমি জীবন জিও বড় হয়নি। এটা আমার আচ্ছা, এইসব এই বৈষম্যতা আমাকে অনুপ্রাণিত করেছিল মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য। মুক্তিযুদ্ধ চলাকালীন কোন সেক্টরে ছিলেন? আমি ছিলাম 2 নম্বর সেক্টরে, আর আমি যুদ্ধ করেছি মান্নান ভূঁইয়ার অধীনে। আচ্ছা আচ্ছা। বিএনপি সেই সময় মহাসচিব বা মহাপরিচালক, ওনার অধীনে। ওনার বাড়ি হলো শিবপুর, নরসিংদী শিবপুরে। তো মনোহরদি, জিনারদি, মেথিগাঁদা, রায়পুরা, সোনারগাঁ, মুন্সিগঞ্জ, গাজারিয়া, নারায়ণগঞ্জ, আমি এইসব এলাকায় যুদ্ধ করেছি। আচ্ছা, জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ মুজিবুর রহমান, আমাদের যুদ্ধের ক্ষেত্রে সবসময় একটা বিষয় বলা হয় যে এই যুদ্ধের মধ্য দিয়ে, অর্থাৎ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথে পা দিব, আমাদের যে অসমতা, অসাম্প্রদায়িকতা, এই সকল থেকে আমাদের স্বাধীন দেশ মুক্ত করবে। এবং মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? ভেরি ফাইন, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন টু মি। আমি যেটা জানি, অ্যাকচুয়াল ডেফিনেশন অফ ডেমোক্রেসি, যেটা আব্রাহাম লিঙ্কন একটা কথা বলেছিল যে বাই দ্য পিপুল,
অফ দ্য পিপুল ফর দ্য পিপুল। মানে গণতন্ত্র এমন একটা জিনিস যে জনগণের দ্বারা নিয়ন্ত্রিত, জনগণের সমতা, সব কিছু মিলে গণতন্ত্র। তো যদিও পৃথিবীতে এখন রিসার্চ করে দেখা গিয়েছে প্রকৃত গণতন্ত্র যেমন কোথাও কায়েম হয়নি, আজ পর্যন্ত কোথাও কায়েম হয়নি, এবং প্রকৃত সোশ্যালিজম যেটাকে আমরা বলছি কমিউনিজম, এই কমিউনিজম আর কোথাও কায়েম হয়নি আজ পর্যন্ত, সব নস্যাৎ হয়ে গেছে। কমিউনিজম আর নাই, কমিউনিজম থিওরিতে কেউ চলে না। কমিউনিজম শব্দের অর্থ হলো সাম্যবাদ, আর সোশ্যালিজম শব্দের অর্থ হলো সমস্ত। তো এই দুটাই পৃথিবীর কোথাও কোনো ইস্টাবলিশড হয়নি। ঠিক অনুরূপভাবে গণতন্ত্র কোথাও এরকম কায়েম হয়নি। ইভেন আমি একজন হাজি মানুষ, তো আল্লাহর যে সমস্ত নির্দেশনা, সেই নির্দেশনা বলতে গেলে হয়তো এটা একটু ধর্মের বাইরে চলে যাবে, আমি ওইভাবে বলবো না। তো স্বয়ং বিধাতাও গণতন্ত্র বোধহয় কেমন যেন, যাই হোক, হ্যাঁ, যে ওখানেও ক্লাস আছে। গণতন্ত্র মানে হলো কি, ক্লাস থাকবে না, সমতা, ইকুইলিব্রিয়াম পজিশন অফ ইকোনমি, দ্যাট ইজ কল গণতন্ত্র, ডেমোক্রেসি। তো আল্লাহর ওখানেও সমতা আছে। কেউ ছোট বেহেশত আছে, বড় বেহেশত আছে, ছোট দোজখ আছে, বড় দেশের আছে। যার জন্য আমার মনে হয় আধ্যাত্মিকভাবেই আমাদের এই পার্থিব জগতেও গণতন্ত্র সুন্দর কায়েম হয়নি কোথাও, আগামীতে হবেও না। এটা দিস ইজ মাই ওন কনসেপশন। তো আমাদের দেশ তো স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। আমরা যদি বলি যে আপনি এই স্বাধীন মুক্ত রাষ্ট্রের কাছে কি কি প্রত্যাশা করেন? আচ্ছা, স্বাধীন রাষ্ট্র যেটা হয়েছে, সেই রাষ্ট্র স্বাধীনতার সফলতা, সুফল ভোগ করাটাই আমার কাম্য। হ্যাঁ, এবং এটার জন্য বর্তমানে জননেত্রী শেখ হাসিনা, মহান নেত্রী বঙ্গবন্ধু কন্যা, উনি চেষ্টা করে যাচ্ছেন। এটাই আমাদের পাওনা, এটি আমাদের আশা। হ্যাঁ, এখন এটা কতটুকু সাকসেসফুল হবে, কতটুকু সফলতা আমরা পাবো, এটা সম্বন্ধে আমি এই মুহূর্তে বলার ক্ষমতা আমি রাখি না। আমরা যদি জানতে চাই যে আসলে তো জীবন এবং মৃত্যু সবকিছুই অনিশ্চিত ব্যাপার, তারপর আমরা ধরে নেই যে বয়স হলে আমাদের মৃত্যু হবে, আমাদের নতুন প্রজন্ম আসবে, নতুন প্রজন্মের পরবর্তী প্রজন্ম আসবে। হ্যাঁ, পরবর্তী প্রজন্মের আচ্ছা, প্রজন্মের জন্য আমি একজন ওই চট্টগ্রাম থেকে একজন সাংবাদিক এসছেন, তো ওনার আমি সাক্ষাৎকার দিচ্ছি, তো আমি পরে কথা বলি, উনি আমার সাক্ষাৎকার দিচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইয়েস, বলেন। আপনার কাছে যদি আমরা জানতে চাই যে আপনার পরবর্তী প্রজন্মের জন্য রাষ্ট্রের কাছে আপনার কি প্রত্যাশা? হ্যাঁ, সবচেয়ে সুন্দর কথা, ভালো কথা, পরবর্তী জেনারেশন সুন্দর হোক, ভালো হোক। তো আমার রাষ্ট্রের কাছে ইচ্ছা একটাই, যে চাকরি দেওয়া না। রাষ্ট্রের কাছে আমি কোনো পরবর্তী জেনারেশন চাকরি চাচ্ছি না, ভালো খাদ্যও চাচ্ছি না, কোনো কিছুই চাচ্ছি না। একটা জিনিস চাচ্ছি রাষ্ট্রের কাছে, যে গোটা টোটাল জনগোষ্ঠীকে সুন্দরভাবে যাতে শিক্ষা দিয়ে দেয়। একটা মানুষকে শিক্ষিত করে দিলে, শিক্ষা দিয়ে দিলে সব কিছু অটোমেটিক চলে আসে। যে দেশের লোক যত পার্সেন্টেজে যত শিক্ষিত, সে দেশ তত ইকোনমিক্যালি ডেভেলপ, উন্নত। তো আমি রাষ্ট্রের কাছে এটা চাচ্ছি যে সুন্দর শিক্ষা ব্যবস্থা চলে আসুক, নির্ভেজাল সুন্দর শিক্ষা ব্যবস্থা আমাদেরকে মুক্তির পথ দেখাবে। ধন্যবাদ জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ মুজিবুর রহমান। আপনার সময়, আপনার কথা, আপনার প্রত্যাশা নিশ্চয়ই রাষ্ট্রের কর্ণধাররা কোনো না কোনোভাবে শুনবেন এবং সেই প্রত্যাশা পূরণ করার জন্য চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।